জেনারেল ওয়াকারের যে গ্রুপটা দিনে দিনে দুর্বল হচ্ছে, এবং যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে জড়িত রেজিমের সাথে ছিল, তারা নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু হওয়ার আগে একটা লাস্ট মরণ কামড় দিতে পারে জানুয়ারির দিকে, যেটা আমরা অ্যাজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে, আওয়ামী লীগের মধ্যেও কিছু সোর্স আছে তাদের মাধ্যমে জেনে, ওবায়দুল কাদের সে এখন পর্যন্ত ইন্ডিয়াতে যেতে পারে নাই। একটা তথ্য অনুযায়ী এভার কেয়ার হাসপাতালে শৃঙ্খলা বাহিনী এটা সার্চ শুরু করতে পারে। সো 22 জন অফিসারের একটা লিস্ট বের হয়েছে যে তাদের। আসসালামু আলাইকুম, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কিছু তথ্য দিচ্ছিলেন এই সাম্প্রতিক সময় নিয়ে, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করবেন, এবং 22 জন সেনা কর্মকর্তা তাদের ভিসা কিন্তু পাসপোর্ট সব বাতিল করে দেওয়া হচ্ছে। তো এর পেছনে আসলে ঘটনা কি হচ্ছে, এবং আগামীতে সেনা প্রধানের কি ভূমিকা থাকতে পারে, জানুয়ারি আসলে নাকি পল্টি নেবে, কি হবে, চলেন বিস্তারিত স্ক্রিন থেকে দেখে আসি। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন। ছিল বাট যেটা মানে রিয়েলিটি হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট গুম কমিশন খুব ভালো কাজ করতেছে। যেটা হচ্ছে আপনাকে এই ধরনের একটা ইনভেস্টিগেশনে যখন যেতে হয় তখন করতে হয় কি, তারপর একটা ডকুমেন্ট বের করতে হয়, যে যেমন তারা একটা সরকারিভাবে একটা ডকুমেন্ট বের করেছে যে 22 জন অফিসারের বিরুদ্ধে। এটা করতে হলে সাক্ষী প্রমাণ দরকার হয়। আমরা জানি যে অমুকে এইটার সাথে জড়িত ছিল, অমুকে ওইটার সাথে, দেয়ার আর কমন নলেজ, স্ট্রং সাসপিশন। এই জিনিসগুলো যখন একটা ডকুমেন্ট বের করতে হবে তখন এটা হতে হবে এভিডেন্স ওয়াইজ। আপনারা শুধু একটা জিনিস খেয়াল করেন যে এই লিস্টের মধ্যে অনেকগুলো সার্ভিং অফিসারের নাম আছে, এবং এই নামটা বের করা প্লাস আরো কিছু লোকজনের নাম বের করার জন্য সবচেয়ে স্ট্রং ডিফেন্স যে দিয়েছে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকার যেটা করেছে উনি বলে দিয়েছে কোনো প্রমাণ ছাড়া তুমি তার কোনো অফিসারকে সে টাচ করবে না, প্রমাণ চাই, তার প্রমাণ না দিলে সে কিছু করবে না। দেন এই গুম খুনের কমিশনের যারা ছিল তারা বেসড অন এভিডেন্স এবং কিছু কিছু সাক্ষী এদের নিয়ে একটা কম্পাইল করে 3 জন উপদেষ্টা মিলে জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রেশার দিয়ে এই জিনিসগুলো করাইতে হয়েছে। আদারওয়াইজ সার্ভিং অফিসার এগেনস্ট এইভাবে একটা চিঠি বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। তা আমি আশা করতেছি যে এটা যত দিন যাবে তত ধীরে ধীরে সাক্ষী প্রমাণ যত বাড়বে তত লিস্ট বৃদ্ধি হবে। হ্যাঁ, এটা আর একটা পয়েন্ট আছে যে এখন যদি এটা করার বাকিরা সতর্ক হয়ে যাবে কিনা। হ্যাঁ, এটা যেমন আছে বাকিরা সতর্ক হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু অনেক জেনারেল আছে যারা বিদেশে ছিল, তারা কনফিডেন্স গেইন করে এখন ব্যাক করছে, ব্যাক করার পরে এই ট্রাভেল ব্যানটা হয়েছে। সো অ্যাকচুয়ালি ওইটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমি যখনই দিই, বাট এটা হচ্ছে দিস ইজ এ ভেরি গুড স্টার্ট। আমি বলবো যে সার্ভিং অফিসারদের নাম যেগুলো আছে প্লাস হচ্ছে যারা এই এগুলোর সাথে ইন্টিমেটলি জড়িত, তাদের অফিসারদের সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীতে যে সমস্ত লোকরা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের ইনিশিয়াল এভিডেন্স দেখা জেনারেল ওয়াকারুজ্জামানকে বাধ্য করা হয়েছে তার অ্যাসোসিয়েটেড সৈনিক বা অন্যান্যরা যারা ছিল তাদেরকে এই গুম খুন কমিশনের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য। অ্যাটাচ মানে তারা আর্মি হেডকোয়ার্টারে লগেরিয়াতে অ্যাটাচ থাকবে, বাট ওখান থেকে গিয়ে ওখানে সাক্ষী প্রদান করবে। সো এটা আমি বলবো খুব একটা ভালো জিনিস, এবং এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। এবং এখনই এটা নিয়ে যে বাকিরা এটার জন্য সতর্ক হয়ে যাবে, বাকিরা অ্যাকচুয়ালি তারা জানেই যে সতর্ক হতেই হবে। বাট এখন অ্যাট প্রেজেন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে 100 দিন হওয়ার পর ডক্টর ইউনুস যে ভাষণটা দিয়েছেন, আমি বলবো যে এটা নিয়ে অনেক সমালোচনা আছে, বাট অ্যাট দ্য এন্ড ইট উইল বিং পজিটিভিটি টু আওয়ার্স দিস গভর্নমেন্ট। আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে প্রফেসর ইউনুসের এগেনস্টে আওয়ামী লীগ আছে এবং ভারত আছে, এবং এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এটাতে কোনো কমপ্লিকেসি কিছু নাই, যে ভারত চাচ্ছে আমাদের এই সরকারটা যদি ফেল হয়ে যায় তাহলেই তারা একটা কিন্তু কোনো একটা ব্যবস্থা করবে। ইটস নট দ্যাট আপনারা বলতে পারেন যে শেখ হাসিনাকে নিয়ে আসবে, ভারত এরকম ডাল না, শেখ হাসিনাকে নিয়ে আসবে না, গভর্নমেন্টটা আদার ফর্মেও আসবে। আপনারা অলরেডি দেখেছেন যে বিএনপি জামাত তারা দুই পার্টি দেখলাম ভারত ফ্রেন্ডলি। আপনারা কিছুদিন আগে যে ছবিটা দেখেছেন যে আমির খসরু মাহমুদ অমিত শাহর সামনে মোটামুটি পারলে হাঁটু গেড়ে বসে কথাবার্তা বলতেছে। এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় পুরানো ছবি। ইটস নট পুরানো ছবি, এটা নতুন ছবি। বিএনপি থেকে দুইটা দল, একটা গিয়েছে চায়না, একটা গিয়েছে ইন্ডিয়া।
তাদের অ্যালায়েন্স মজবুত করার জন্য সামনের ইলেকশনকে সাক্ষী রেখে, এবং পুরনো যারা সিনিয়র তারা গিয়েছে ইন্ডিয়া। এবং আপনারা একটা যে সহজ হিসাব চিন্তা করেন যে আমির খসরু মাহমুদ এরকম হুজুর হুজুর চেহারার ছবি কে তুলেছে? এটা কি বিএনপির তার সাথে যারা গিয়েছে তাদের কারো তোলা সম্ভব না। এই ছবি ভাইরাল করেছে ভারত নিজে, নিজে। কি জন্য? তারা চায় আপনারা এই ছবিটা দেখে বিএনপির প্রতি বিদ্বেষী হন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের আধিপত্যবাদ যে এখনো চালু আছে এটা জনগণের সামনে তুলে ধরা। কিন্তু প্রেজেন্ট রিয়েলিটি হচ্ছে যে আমরা যদি মালদ্বীপের কথা চিন্তা করি, প্রেসিডেন্ট মজ্জু তার নির্বাচনের এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা, এবং ভারত বিরোধিতা করেই কিন্তু সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সো এটা বুঝতে হবে যে এই সময়টা, দিস ইজ দ্য বেস্ট টাইম, যে ভারত আমাদের পিছনে যে আগ্রাসী নীতি যেটা করেছে, এবং তারা চোখ বন্ধ করে কোনো ন্যায় নীতির তোয়াক্কা না করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখনো দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে তার চেয়েও বড় দুঃখজনক হচ্ছে এখন আমাদের উপদেষ্টার মধ্যে কিছু লোক আছে তারা এখনো ভারতের প্রতি সফট ভাবে কথা বলে, ইলিশ পাঠায় দিতে বলে যে এটাই ভালো জিনিস, বাট জনগণের রায়ের কিন্তু কেউ তোয়াক্কা করতেছে না। সো আমি বলবো যে বিএনপি এবং জামাত এদের উচিত, এরা দুজনেই পলিটিক্স করতেছে। যেমন জামাত বলতেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে, এটা আমি বলবো একটা রাজনৈতিক কৌশল না বলে অপকৌশল কি বলা উচিত। এনিওয়ে, তারা চাচ্ছে যে আওয়ামী লীগের ভোটটা, সামনে নির্বাচন হয়ে আওয়ামী লীগের ভোটটা দিতে। তারপর আরেকটা হচ্ছে অনেকেই জনমত জরিপ করেছে, দেখলাম বিএনপি থেকে জামাত আগে আছে। এটার কারণ হচ্ছে জামাতের, আমি বলবো যে দেশের, আমি অ্যাকচুয়ালি একটা গোয়েন্দা রিপোর্ট, ডিজিএফ এর একটা রিপোর্ট রাজনৈতিক দল সম্বন্ধে, এটা একটা আমার কাছে এসেছিল। এতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অর্গানাইজড দল হচ্ছে, এবং যেটার মধ্যে গণতন্ত্র দেয় সেটা হচ্ছে জামাত, নট আওয়ামী লীগ বিএনপি। তাদের এখানের মধ্যে কোনো নাই, এটা হচ্ছে এক নায়কতন্ত্র চলে, ইনসাইড রাজনৈতিক এখন আপনি দেখেন জামাত কিন্তু চোখ বন্ধ করে যখন জেনারেল ব্রিগেডিয়ার আজমি যখন একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা কিন্তু স্টেট বলে দিয়েছে যে ব্রিগেডিয়ার আজমি ইজ নট পার্ট অফ আওয়ার অর্গানাইজেশন, মানে তারা জামাতের না। সো জামাত এমন একটা সংস্থা যে আপনি সাথে সাথে এখানে কোটিখানেক টাকা অনুদান দিয়ে ওখানে এমপি নমিনেশনটা পাবেন না, যেটা অন্য দুই ইয়াতে পাবেন। তা আমি এখন যেটা বিএনপিকে বলবো, এই ভারত তোষণ নীতিটা ছাড়েন, কারণ এখন অ্যাট প্রেজেন্ট আপনারা যদি ভারত তোষণ নীতি করেন, আগামী নির্বাচনটায় এটার উপরে এফেক্ট হবে। এখন জনগণের কাছে সব ক্লিয়ার। 25-26 ফেব্রুয়ারি যে বিডিআর পিলখানা হয়েছিল, এটার মধ্যে ভারত জড়িত, বাংলাদেশের যত অপকর্ম আছে সবগুলোতে জড়িত, হলি আর্টিজানের সাথে ভারত জড়িত, ব্লা ব্লা, লিস্ট ইজ টু বিগ। সো আমি মনে করি যে এখন দুইটা দলের অ্যাকচুয়ালি এই ভারত তোষণ নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এইটা জিনিস বুঝতে হবে যে এখন যে আমরা একটা সুবিধাজনক পজিশনে আছি। সুবিধাজনক পজিশন মানে হচ্ছে ওরা যে সরকারটাকে তোষণ করেছিল ওটাকে আমরা ঝাঁটিয়ে বিদায় করে দিয়েছি। ওরা এখন যেটা করতেছে ড্যামেজ কন্ট্রোল। আপনি তাকায় দেখেন যে ভারতের যতগুলো প্রতিবেশী আছে সবগুলোর সাথে তার সম্পর্কটা এখন ড্যামেজ কন্ট্রোল সিচুয়েশনে আছে, বাট এইটার অ্যাডভান্টেজটা আমরা এখনো নিচ্ছে না। আমি এই সরকারকে, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই সরকার ধীরে ধীরে তার ফুটহোল্ডটা একটু স্ট্রং করতেছে। এরপরে আসি হচ্ছে আবার সেই 22 জনের নাম। আমি একটা তথ্য থেকে মানে কিছু সোর্সের মাধ্যমে চেক করলাম, তারপরে আবার ডাবল চেক করলাম, ট্রিপল চেক করলাম, সেম এক জিনিস। সেটা হচ্ছে আমরা সবাই লিস্টের মধ্যে দেখবো মেজর জেনারেল আকবর, যিনি ডিজিএফআই ছিলেন, এবং আমরা সেই বিখ্যাত জেনারেল এরশাদকে যে থাপ্পড় মেরেছিল যে জেনারেল, সেই জেনারেল আকবর, অলওয়েজ হি ইজ ফ্রম ফুজারহাট ক্যাডেট কলেজ, এবং আওয়ামী লীগের, এবং তার কোনো পার্সোনাল ডিসিপ্লিন কোনো কিছু ছিল না। তারপরে আওয়ামী লীগ তাকে রেখেছিল, যেমন সে যখন 9 ডিবেট জিওসি ছিল, ঘুম থেকেই উঠতে হচ্ছে 12টার সময়। হি ইউজ টু স্পেন্ড লট অফ মানি ইন স্পেন্ড লট অফ টাইম ইন ক্যাডেট কলেজ ক্লাব, বারের মধ্যে থাকতো। সো রাতের বেলা একটু পান টান করতো, এই জন্য সকালবেলা ঘুম থেকে ঠিক মতো উঠতে পারতো না। এরকম একটা জেনারেলকে দিয়ে, যার কোনো নীতিবোধ নাই, তাকে দিয়ে অনেক কিছু করিয়েছে। এবং এই জেনারেল আকবর এখন হচ্ছে জেনারেল ওয়াকারের প্রধান অ্যাডভাইজার। এখন নিয়মিত তাকে দেখা যায় জেনারেল ওয়াকারের অফিসে, এবং ওয়াকার যায় হচ্ছে তার বাসায়।
সো এই জিনিসটা হচ্ছে, এটার কারণ একটাই, কিছু কিছু তার ক্লোজ অ্যাসোসিয়েটরা মনে করতেছে যে জেনারেল আকবর এখন তাকে কনভিন্স করতেছে যে যে কোনোভাবে দেশের মধ্যে ভারত একটা ফিউচারে এই ডিসেম্বরের শেষে জানুয়ারির দিকে একটা এমন একটা তালগোল, আপনারা অলরেডি তিতুমির কলেজের ইয়াটা দেখেছেন, তিতুমির কলেজের ইয়াটা, যে তাকে ইউনিভার্সিটি করতে হবে। আরে ভাই, এটা হচ্ছে সেম জিনিস। আমরা যখন আনসার রেগুলেশন হয়েছিল তখন যেটা বলছিলাম, আরে ভাই আনসারের যে চাকরির বিধিনিষেধ আপনি জেনেই তো আনসারে ইয়া করেছেন, তখন কি বলা ছিল যে সেনাবাহিনী বা বিজিবির মতো একইভাবে রেশন একই রকমের বেতন ভাতা পাবেন? এটা জেনেই, এবং তাদের কোয়ালিফিকেশন ওইদের তুলনায় একটু কম, সেই কারণেই আনসারকে দেওয়া হয়েছে। এখন আপনি বলছেন আনসারকে এবং ওই তাদের মতো ফেসিলিটি দেওয়া হবে, সেম জিনিস। আরে ভাই, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই দেখেই তো তিতুমিরে গিয়ে ভর্তি হয়েছেন, এখন গিয়ে এখন আন্দোলন করে এটাকে আপনি ইউনিভার্সিটি করে ফেলবেন? এত সোজা, এত সোজা? এটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জিনিসটা। সো এইগুলো কোনো কিছু না, এটা হচ্ছে ভারত করাচ্ছে এবং ধীরে ধীরে চতুর্দিকে একটা ফাইনাল ইয়া করবে, যাতে ওইটাই জেনারেল আকবর কনভিন্স করতে চাচ্ছে জেনারেল ওয়াকারকে, যে একটা সিচুয়েশন আসবে যখন দেশের লোকজনই নাকি বলবে যে সেনাবাহিনী ক্ষমতা নেই। বাট একটা মনে রাখতে হবে, সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি আগেই বলেছি 9 ডিবের জিওসি, মানে কঠিন আওয়ামী লীগার, এবং হি ইজ দ্য মেইন স্টেক হোল্ডার, এবং তাকে এখন পর্যন্ত জেনারেল ওয়াকার চেঞ্জ করে নাই। ঢাকার ব্রিগেড কমান্ড গুলা ডিজি বিজিবি এখন পর্যন্ত, আপনি একটা জিনিস যদি জাস্ট খেয়াল করেন যে যারা বিজিবিতে ডিজি হয়েছে প্রত্যেকেই ভারতে ট্রেনিং করে আসছে, প্রত্যেকে, ইনক্লুডিং দিস ওয়ান। তার মানে হচ্ছে যাকে ডিজিবিজিবি করা হয় তাকে ভারতে নিয়ে তাকে টেস্ট করে তারপরে এখানে বসানো হয়। সো এখানে ডাউটের কোনো কিছু নাই, জেনারেল ওয়াকার এই ইম্পর্টেন্ট লোকগুলোকে এখন পর্যন্ত চেঞ্জ করে নাই। এই যে এই 22 জনের মধ্যে যারা সার্ভিং অফিসারদের নাম উঠে, এটা হচ্ছে বাধ্য হয়ে, কারণ তারা প্রমাণ দিয়েছে, সাক্ষী দিয়েছে, এবং তাদেরকে বাধ্য করছে সেনাবাহিনীতে যে সমস্ত কনসার্ন সাক্ষী যেগুলো ছিল এদেরকে অ্যাটাচ করার জন্য। এর মানে হচ্ছে জেনারেল ওয়াকারের যে গ্রুপটা দিনে দিনে দুর্বল হচ্ছে, এবং যারা এতদিন এই অফিসার যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে জড়িত, রেজিমের সাথে ছিল, তারা নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে যাচ্ছে। কিন্তু হওয়ার আগে একটা লাস্ট মরণ কামড় দিতে পারে এই জানুয়ারির দিকে, যেটা আমরা অ্যাজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে আওয়ামী লীগের মধ্যে। আপনাদের মতামত কমেন্টে লিখবেন। এই যে আমাদের কর্নেল মুস্তাফিজুর রহমান, তিনি যে তথ্যগুলো দেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন, এবং এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে লিখবেন, সেটা তো বলছিলামই। যাই হোক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আসলেই খুবই ভালো মানুষ, আমরা তো দেখি এবং আমরা তার কার্যক্রমে আমরা সবসময় তার প্রশংসা করে আসছি। তবে হ্যাঁ, তিনি যদি কখনো এইখান থেকে পিছন পা হয়ে চলে যান, আমাদেরকে ছেড়ে দেন, ভুলে যান, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তো তাহলে কিন্তু মানুষ খুব একটা কি বলে, হঠাৎ করে যেন মানুষ থেমে যাবে। কারণ সেনাবাহিনীর উপর আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, তারা আমাদের সাথে আছে। তো আশা করছি যতদিন পর্যন্ত নির্বাচন না হবে এতদিন পর্যন্ত সব ঠিকঠাক থাকবে, আমরা এই কামনাই করতে পারি, এছাড়া কোনো কিছু না। এইখানে আওয়ামী লীগ এসে বা আওয়ামী লীগের সাথে আবার নতুন করে কাজ করবে সেনাবাহিনী, মানে এইটা আমরা মাথাতেই আনতে চাই না। তো ভালো থাকবেন, ধন্যবাদ।